সকালের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আপাতত আর হচ্ছে না গণটিকাদান ক্যাম্পেইন। সিনোফার্মের যৌথ উৎপাদনে বিকেলে চীনের সঙ্গে চুক্তি। রাজধানীর হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি কমেছে, আরও 187 মৃত্যু। নামে জেনারেল হাসপাতাল হলেও প্রাথমিক চিকিৎসা ছাড়া কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় লোকবলের অভাবে কমলাপুর রেলওয়ে হাসপাতালের বেহাল দশা। পদ্মা সেতুতে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দুতে ফরিদপুরের ভাঙা জংশন, দুই প্রান্তে রেলের অগ্রগতি 81%। ফসল রক্ষার নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোটি টাকা খরচের বাঁধ এখন গলার কাটা। অপরিকল্পিতভাবে নির্মাণের অভিযোগ, ফসলহানির শঙ্কায় কৃষক। দেশে কিছুটা উন্নতি হয়েছে করোনা পরিস্থিতির। গত 2 মাসের তুলনায় ঢাকার বাইরের জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে কোভিড রোগীর ভর্তির হার কমেছে। মৃতের সংখ্যাও নেমেছে 200-র নিচে। তবে আইসিইউ আর শয্যা সংকটে ভুগছেন রোগী ও স্বজনরা। রোববার সারা দেশে মারা গেছেন 187 জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 71 জনের মৃত্যু হয়েছে, আর চট্টগ্রামে প্রাণ গেছে আরও 39 জনের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। হাসপাতাল প্রাঙ্গণে কমতে শুরু করেছে করোনা রোগীর চাপ। সংক্রমণের গতিতে কিছুটা ভাটা পড়েছে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো নতুন রোগীর সংখ্যা নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় 27%। কমতে শুরু করেছে দৈনিক মৃতের সংখ্যাও, কমেছে প্রায় 9%। তবে শনাক্তের হার এখনও 20%-এর ওপরে। আইসিইউ সংকটে হাসপাতালগুলো সিরিয়ালের অপেক্ষায় কষ্টের প্রহর কাটছে মুমূর্ষু রোগী ও স্বজনদের। আসার কয়েক ঘন্টার মধ্যে রোগীরা মারা যাচ্ছে, কারণ আমরা তাদের অক্সিজেন লেভেল খুবই কম থাকে। অক্সিজেন লেভেল কম থাকার কারণে আমরা শত চেষ্টা করার পর তাদেরকে বাঁচাতে পারছি না। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন 71 জন। এরপরেই চট্টগ্রাম, প্রাণ হারিয়েছেন 39 জন। মৃত্যুর হার আগের চেয়ে অনেক কমে এসেছে। রোগীর হাসপাতালে যে স্টে করার একটা সময় দীর্ঘতা, সেটা অবশ্যই কমে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি কাটানোর পর মৃত্যুর সংখ্যা কমেছে খুলনায়, যদিও অঞ্চলটিতে একদিনে 21 জনের মৃত্যু হয়েছে। সিলেটের অবস্থা ভালো না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার। বিভাগটিতে 13 জন মারা গেছেন। মৃত্যুর তালিকা বাড়ছে রংপুরেও, একদিনে 13 জনের প্রাণ ঝরেছে। রোগী ভর্তি কমেছে রাজশাহীর হাসপাতালগুলোতে, 24 ঘন্টায় 12 জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগেও কমেছে মৃত্যুহার, কোভিডে একদিনে 10 জন প্রাণ হারিয়েছেন। যে পরিমাণ মুমূর্ষু রোগী, তার জন্য আইসিইউতে ভর্তি করা যাচ্ছে না। শনাক্ত ও মৃত্যুহার কমায় বরিশালের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, যদিও 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। আইসিইউ খালি নেই, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী হারুনা রশিদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হারুন, সংক্রমণের হার কিন্তু আবার বাড়তে শুরু করেছে। গতকালকে আমরা যে হিসাব পেয়েছি, গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কিন্তু গতকালে 25 জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে 10 জন করোনা আক্রান্ত ছিলেন এবং 15 জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে আজকের হিসাব কিন্তু আমরা এখনও পাইনি। 9টার পরে এই হিসাবটি আমরা পেতে পারি। গত 24 ঘন্টার যে হিসাব, হাসপাতালের করোনা ইউনিটের যিনি মুখপাত্র ডাক্তার মহিউদ্দিন খান মুন, তিনি আমাদের এই তথ্যগুলো সরবরাহ করে থাকেন। তো আমরা হয়তো 9টার পরে এই বিষয়গুলো জানতে পারবো। তবে গতকালের পরিস্থিতি বা এখনকার যে রোগীদের উপস্থিতি বিষয় বিবেচনার যদি কথা একটু বলি, আসলে সংক্রমণও যেভাবে বাড়ছে সেই কারণে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। ময়মনসিংহে গতকাল যে আমরা তথ্য পেয়েছিলাম, 684 জনের নমুনা পরীক্ষায় 184 জনের করোনা শনাক্ত হয়েছিল, যার শনাক্তের হার 27.19। আর যারা মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যুর এটা যদি একটু বলি, যাবৎ গত 1 সপ্তাহ যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে যারা মৃত্যুবরণ করছেন তাদের বেশিরভাগই কিন্তু ময়মনসিংহ জেলার, এবং এরপরেই ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সবচেয়ে বেশি মারা যাচ্ছে এই করোনা আক্রান্ত হয়ে। গতকাল যে 25 জন মারা গিয়েছিলেন, এর মধ্যে কিন্তু 18 জনই ছিলেন ময়মনসিংহ জেলার এবং 3 জন ছিলেন নেত্রকোনা জেলার। আর শেরপুর
জামালপুর, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের একজন করে ছিলেন। তো আমরা একটু কথা বলেছিলাম হাসপাতালের চিকিৎসকদের সাথে যারা এই করোনার চিকিৎসা দিয়ে থাকেন, যে হঠাৎ আবার এই মৃত্যুর সংখ্যা কেন বেড়েছে। তারা একটি বিষয় বলেছেন যে এই মৃত্যুর সংখ্যা বাড়ার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে এখন করোনা ইউনিটে বা করোনার চিকিৎসা নেওয়ার জন্য যে সমস্ত রোগী ভর্তি হচ্ছেন তারা কিন্তু একেবারে জটিল বা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসছেন, যার কারণে তাদেরকে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে আসলে শেষ মুহূর্তে কিছু করতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কিন্তু মাত্র 22টি আইসিইউ আছে, কিন্তু আইসিইউর যে চাহিদা সেটি কিন্তু ব্যাপক। অর্থাৎ হাসপাতালে যে সমস্ত রোগী আসেন বেশিরভাগই মুমূর্ষু, বেশিরভাগেরই আইসিইউ সুবিধা প্রয়োজন হয়, কিন্তু স্বল্পতার কারণে সেই আইসিইউ সেবা চিকিৎসকরা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু দিতে পারছেন না। হাসপাতালের যে রোগী ভর্তি থাকেন তার শতকরা 20 ভাগ আইসিইউ সুবিধা দেওয়া প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন, কিন্তু স্বল্পতার কারণে তারা সেভাবে দিতে পারছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুন রশিদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ করোনা পরিস্থিতির খবর। নামে জেনারেল হাসপাতাল হলেও প্রাথমিক চিকিৎসা ছাড়া কোনো ব্যবস্থা নেই কমলাপুর রেলওয়ে হাসপাতালে। বিকল হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষার সব যন্ত্রপাতি, প্রয়োজনীয় লোকবলের অভাব আর ওষুধ সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসা সেবা। সেবার মান উন্নয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2015 সালে রেল কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসায় জেনারেল হাসপাতালে উন্নীত করা হয় 100 শয্যা বিশিষ্ট কমলাপুর রেলওয়ে হাসপাতালকে। করোনাকালে রাজধানীর অন্যান্য হাসপাতালে যেখানে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না, সেখানে এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। ওয়ার্ড ঘুরে দেখা যায় একেবারেই রোগী শূন্য। 100 শয্যার এই জেনারেল হাসপাতালে 12 জন ডাক্তারের বিপরীতে ভর্তি আছেন মাত্র 3 জন রোগী। টোটাল হাসপাতালে 100 শয্যা, রোগী আছে 3 জন, 3 জনের মধ্যে 2 জন বাইরে গেছে, 1 জন উপস্থিত আছে। এখানে সঠিক চিকিৎসা নেই, ডাক্তার নেই। ওষুধের স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগতেছি। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, রয়েছে ওষুধের স্বল্পতা। মূল্যবান যন্ত্রপাতিগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বহুদিন আগেই। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা, এক্স রে কক্ষে তাই ভুতুড়ে পরিবেশ। আমি আসছি 6 মাস, এই টারবাইন মেশিনটা নষ্ট। একটা জেনারেল হাসপাতাল হিসেবে আসলে যে ধরনের ল্যাব হওয়া উচিত, আমাদের সেই দিক থেকে আমরা এখন অনেক পিছায় আছি। কেমিক্যালও নাই, বাজেটও নাই। ওটি টেবিল নষ্ট, কোনো কাজ করছে না। 10 বছর ধরে বিকল হয়ে পড়ে আছে হাসপাতালটির এক্স রে মেশিন সহ পরীক্ষা নিরীক্ষার মূল্যবান যন্ত্রপাতি। শুধু এখানকার যন্ত্রপাতি নয়, অপারেশন থিয়েটারও বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। কর্মকর্তারা বলছেন সম্ভাবনা থাকা সত্ত্বেও লোকবল, যন্ত্রপাতি আর বাজেট সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসা সেবা। তবে সংকট উত্তরণে প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক। মেডিকেলের ভাষায় বলা হয় যে কমপ্লিট প্যাকেজ অফ ট্রিটমেন্ট, সেটা ঠিক পরিপূর্ণ না। ডে বাই ডে আমাদের বাজেট কমছে। আমরা চেষ্টা চালাচ্ছি, মিনিস্ট্রিতে যোগাযোগ করছি, এটা একটা বিজি হসপিটাল হিসেবে গড়ে উঠবে। 5 একর জমির উপর নির্মিত এই হাসপাতালের পেছনে প্রতি মাসে খরচ হয় 25 থেকে 30 লাখ টাকা, যার বিপরীতে সেবা নেন মাত্র 100 থেকে 150 জন রোগী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙা জংশন। সেতুর 2 প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। ভাঙা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুর 2 প্রান্ত ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 43 কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ চূড়ান্ত পর্যায়ে। কঠোর বিধিনিষেধেও চলছে রেল লাইন স্থাপনের বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর সড়ক পথের সাথেই রেলপথ সচল করতে কাজে এখন বিশেষ গতি। পাশাপাশি ভাঙায় বিশ্বমানের রেল জংশন তৈরির কাজও পুরোদমে এগিয়ে চলছে। সয়েল ইনভেস্টিগেশনের উপরে বেসিস করে এই রেল লাইনের প্রথমে ডিজাইন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের লোক ট্রেনে ওইটা ঢাকা যাইতে পারবে, রাজশাহী যাওয়া যাবে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। পুরা এলাকার চেহারা বদলে গেছে। ভাঙা এখন ভাঙা নাই, ভাঙা এখন পরিবর্তন হয়ে গেছে। সেতুর 2 প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। প্রকল্প ব্যবস্থাপক বলছেন পদ্মা সেতুর সাথেই এই অংশে রেল সচল করতে কাজ চলছে বিশেষ গতিতে। আর পদ্মা সেতু ঘিরে আধুনিক রেল নেটওয়ার্কের অন্যতম কেন্দ্র হচ্ছে ভাঙা রেল জংশন। হিউজ ভলিউমের যে একটা কাজ, এখানে আমরা মোটামুটি একটা শেষ পর্যায়ে নিয়ে আসছি।
আমাদের স্টেশনটা আমাদের ঠিক আরও সামনে স্টেশনটা আছে, স্টেশন এরিয়াটা, তো এটার কাজটা আমরা আগে নিয়ে এসেছি। আমরা আশা করি স্টেশন বিল্ডিংয়ের কাজগুলো আমরা কিছুদিন পরে শুরু করতে পারবো। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের রাজধানী থেকে মাওয়া সহ বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে 2024 সালের মধ্যে। উত্তরে রাজবাড়ী, ফরিদপুর আর দক্ষিণে বরিশাল, পশ্চিমে যশোর, খুলনা আর পূর্ব দিকে রাজধানী ঢাকা পদ্মা সেতু হয়ে এই জংশনে রেলপথ মিলিত হবে। ফরিদপুরে ভাঙা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এলজিইডি ও জাইকার অর্থায়নে 1,32,00,000 টাকা ব্যয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণ করা হয়েছে 5 কিলোমিটার বাঁধ। ফসল রক্ষার নামে ফসলি জমি গিলে বাঁধ হলেও ক্ষতিপূরণ পায়নি কৃষক। অন্যদিকে অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে ফসল হানির শঙ্কায় অনেক কৃষক। তবে এলজিইডির দাবি খাস জমিতে করা হয়েছে বাঁধ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। কাকুতি মিনতি করেও রক্ষা হয়নি। গোবিন্দগঞ্জের তালুক সোনাইডাঙ্গা গ্রামের কৃষক ময়নুদ্দিনের উঠানের উপর দিয়ে রাতের বেলা জোর করে বাঁধ নির্মাণ করে প্রভাবশালীরা। একইভাবে তার প্রতিবেশীদের নিজস্ব জমি ও মাটি কেটে নির্মাণ করা হয় বাঁধ। যদি বাধা করো তাহলে তোমাদের চাঁদাবাজি মামলা দিয়ে তোমাদের 6 মাসের হাজতে আটকে রেখে আমরা বাদ করব। ঢাকা ঢুকো মেরে ফেলে দেয়, ওই অস্ত্র দেখায়। রাতের অন্ধকারে সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত মাটি কাটছে। এলজিইডি ও জাইকার অর্থায়নে গোবিন্দগঞ্জের বড়দহ থেকে ত্রিমোহিনী পর্যন্ত 1,32,00,000 টাকায় কাটাখালী নদীর তীরে 5 কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করে বড়দহ ত্রিমোহিনী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। এলাকার কৃষকদের জমি ও মাটির ক্ষতিপূরণ তো দেয়নি, এই বাঁধ এখন ফসল হানির কারণ বলে অভিযোগ ভুক্তভোগীদের। 50 বিঘা জমি হবে এখানে, এই 50 বিঘা জমিতে কোনো আবাদ হবে না। 35 জায়গা জমি যেটা গেছে সেটার জন্য আমরা সরকারের কাছে দাবি করে যদি কিছু পাই সেটা আমাদের জন্য ভালো হবে আর কি। জমি থেকে মাটি তোলার পর আর তা পূরণ করতে না পারায় গর্ত হয়ে আছে গরিব কৃষকের আবাদি জমি। নকশা অমান্য করে শত শত কৃষকের আবাদি জমি ও ভিটে মাটি নষ্ট করে বাঁধ নির্মাণ করলেও তা মানতে নারাজ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও এলজিইডির কর্তা। তারা যদি বাঁধের সম্মতি দিয়ে পরে যদি আবার স্বার্থের জন্য উল্টে যায় তাহলে আমরা কি করব? তাদের জমি থেকে মাটি নিচ্ছি ভাই, তাদের যদি আমি টাকা দিতে চাই তো আপনার 1,32,00,000 কেন শুধু রাষ্ট্রীয় কোষাগার ওখানে কুলাবে না ভাই। অবশ্যই এখান দিয়ে আগে বাদ ছিল, অতএব এটা অবশ্যই খাস জমি হবে, আর ব্যক্তি মালিকানা তো প্রশ্নই ওঠে না, এখানে ক্ষতিপূরণের তো বিষয় নেই। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পায়নি বলে দাবি ভুক্তভোগীদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শতভাগ কাজ শেষ না হলেও 19 বছর পর চামড়া শিল্পনগরী প্রকল্পের সমাপ্তি টানল সরকার। সিটিপি সহ টেকনিক্যাল গুরুত্বপূর্ণ স্থাপনা দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানিকে। ট্রেনার্স অ্যাসোসিয়েশন বলছে সংস্কার ও বাকি কাজগুলোর জন্য লাগবে অর্থ বরাদ্দ, তবে অর্থনীতিবিদদের পরামর্শ রফতানি খাত হওয়ার সমস্যায় স্থায়ী সমাধানে খাতকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আনতে হবে। রিপোর্ট কাজল আব্দুল্লাহ। পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতে সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরীর পারে 2003 সালে একটি প্রকল্প নেয় সরকার। সম্পূর্ণ কাজ 3 বছরে শেষ হওয়ার কথা থাকলেও সংশোধনী আনা হয় 4 বার। অবশেষে প্রায় 19 বছর পর প্রকল্পের সমাপ্তি টানা হয় চলতি বছরের জুনে। যদিও এখনো শতভাগ কাজ শেষ করতে পারেনি বিসিক, তবে এরই মধ্যে জুলাই থেকে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির কাছে। ট্যানারি মালিকদের অর্থায়নে কোম্পানিটি পরিচালনায় গঠন করা হয়েছে 13 সদস্য বিশিষ্ট একটি বোর্ড। সিটিপি পরিচালনা এবং পানির যে একটা পানি সাপ্লাই আছে এবং বর্জ্য ব্যবস্থাপনা সলিড, এই ব্যবস্থাপনা সম্পূর্ণ কোম্পানির কাছে। শিল্পনগরীর দায়িত্বভার কোম্পানির হাতে ন্যস্ত হলেও সিটিপি সহ অনেক স্থাপনায় বিএমএর মাধ্যমে শতভাগ কার্যকর করতে হবে বলে মনে করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে সেটা কোম্পানির জন্য, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা রাখা হয় না, যার কারণে কোম্পানি এটা নিয়ে খুব হতাশ। এখানে কিছু টাকাও বরাদ্দ ছিল এক সময়, এই কাজটা না করে বিসিকে এই টাকাটা ফেরত দিয়ে দেয়। অবস্থার উত্তরণে অস্থায়ী কোনো কোম্পানি নয়, স্থায়ী সমাধানে একটি রোড ম্যাপ করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করেছি। ঠিক আমি মনে করি লেদার সেক্টরের গুরুত্ব বিবেচনা করে একটা স্থায়ী সমাধান দরকার, অ্যাডহক ভিত্তিতে না, যেহেতু এটি আমাদের একটা নেক্সট টু আরএমজি। চামড়া শিল্পের লক্ষ্য বাস্তবায়নে বেজা ও বেবজার মতো চামড়া খাতকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মেরাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে সরকার।
দেশটিতে যেতে এখন থেকে আর লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র। এছাড়া করোনা টিকার 2 ডোজ গ্রহীতাদের ভারত থেকে ফেরার পর আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এমন সিদ্ধান্তে দারুণ খুশি যাত্রীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত 26 এপ্রিল থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে এই সময়ে সীমিত পরিসরে চালু ছিল মেডিকেল ও স্টুডেন্ট ভিসা। তবে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফিরলেই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিজ খরচে থাকতে হতো যাত্রীদের। এক্ষেত্রে ছাড়পত্র নেয়া ও টিকা নেয়া করোনা নেগেটিভ যাত্রীদের দাবি ছিল হোম কোয়ারেন্টাইন সুবিধা পাবার। রোববার থেকে কার্যকর হয় এই সিদ্ধান্ত। যারা করোনার দ্বিতীয় ডোজ কমপ্লিট করা ছিল তারা নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য সুযোগ পাবে। পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন, ইমিগ্রেশন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। তবে টিকা নেওয়া না থাকলে যাত্রীদের আগের মতোই থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। যাদের ডবল ডোজ টিকা দেওয়া আছে তাদের জন্য কোয়ারেন্টাইনটাকে পৃথক শিথিল করা হয়েছে, আর যাদের টিকা দেওয়া নেই তাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়েছে। ভারতে ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের ছাড়পত্রের প্রয়োজন নেই। তবে ভারত থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে 26 তারিখ পর্যন্ত আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে ছাড়পত্র দূতাবাস, ভারতীয় বাংলাদেশের যে দূতাবাস আছে সেখান থেকে। চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারতে যায় প্রায় 7 থেকে 8 হাজার যাত্রী। দেশটি থেকেও বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক। সময় সংবাদ, বেনাপোল। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় ক্ষতি কাটিয়ে ওঠার আশায় বুক বাঁধছেন রাঙামাটির পর্যটন সংশ্লিষ্টরা। করোনার কারণে প্রায় 5 মাস ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে খোলা হবে বিনোদন কেন্দ্র। আর সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে টুরিস্ট পুলিশ। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ছবিতে রিপোর্ট। হ্রদ পাহাড়ে ঘেরা রাঙামাটি প্রতি বর্ষায় প্রকৃতি সাজে আপন রূপে, আর ঝর্ণাগুলো চিরচেনা রূপ ফিরে পায়। এইসব সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক আসেন। তবে নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের সেই চিরচেনা রূপ দেখতে এবছরও আসতে পারেননি কোনো পর্যটক। সম্প্রতি সীমিত পরিসরে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় যেন প্রাণ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কর্মহীন দিনগুলোতে মানবেতর জীবনযাপন করা নৌযান শ্রমিক কর্মচারীরা নতুন উদ্যমের প্রস্তুতি নিচ্ছেন। 4 মাস 20 দিন মতো লকডাউনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। আমাদের বোটগুলো দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, আমরা এগুলো সংস্কার করতেছি। বোটের উপরে পুরো ফ্যামিলি আমাদের হয়, কাজ ছিল না, কিছু ছিল না, খুবই মানবতার জীবনযাপন চলছিল। আমরা অনেক কষ্ট দিন যাপন করছিলাম। এখন যখন খুলে দেবে বলছে আমাদের থেকে ঈদের মতো লাগতেছে। দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার আশা স্থানীয় তাঁত ব্যবসায়ীদের। আর পর্যটকদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিকরাও। যারা এতদিন ঘরে বসেছিল ওরা অবশ্যই আসবে। আমাদের প্রত্যাশা থাকবে যদি সেরকমভাবে আমরা টুরিস্ট পাই তাহলে অবশ্যই আমরা আগায় যাব। দর্শনার্থী আগমন হলে আমরা সেই ক্ষতি পোষা আনতে পারব। পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলো প্রকৃতিকভাবে সুন্দর হয়েছে, খুব দেখা যাচ্ছে ভালো, পর্যটকদের আকর্ষণ করবে। আমরাও বসে আছি পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য। করোনাকালে স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকার কথা জানায় টুরিস্ট পুলিশ। পর্যটকদের ক্ষেত্রে আমরা নিরাপত্তার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা সর্বপ্রথমে প্রায়োরিটি দেব। স্বাভাবিক সময়ে প্রকৃতির পাশাপাশি জেলার সবচেয়ে আকর্ষণীয় ঝুলন্ত সেতু ও সুবলং ঝর্ণা দেখতে আসেন বছরে প্রায় 5 লাখ ভ্রমণ পিপাসু। সময় সংবাদ, রাঙামাটি। খাগড়াছড়িতে ছড়ার ভাঙনে হুমকিতে রয়েছে পানছড়ির প্রধান সড়ক, কালভার্ট সহ আশপাশের ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লতিবান ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নালকাটা এলাকায় কয়েক বছরে শুকনা ছড়াটি খালে পরিণত হয়েছে। ছড়াটি দিয়ে প্রবল গতিতে পানি প্রবাহিত হচ্ছে। এতে পানছড়ির প্রধান সড়কে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে বক্স কালভার্টিও। বর্ষা মৌসুমে পানির স্রোত বেড়ে ভাঙন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সড়ক বিভাগ থেকে সাময়িক পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ী ব্যবস্থা চান এলাকাবাসী। এভাবে চলতে থাকলে আমাদের জমি জমা সব ভেঙে যাবে, কালভার্ট ভেঙে যাবে। এটা ভেঙে যাচ্ছে, আমি বিভিন্ন প্রশাসনকে জানাচ্ছি। এখন এটা দ্রুতই কাজ করলে আনা রক্ষা পাবে। পানি যাওয়ার জন্য একটা ড্রেন করে দিয়েছি এবং অ্যাপ্রোচটা রক্ষা করার জন্য আমরা সাময়িকভাবে রক্ষাপ্রদ কাজ করেছি। এলজিডি
অথবা উন্নয়নবোধের মাধ্যমে এটা সমাধান বা ভাঙন রোডে আমি চেষ্টা করব। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং জীবন ও কর্মের প্রদর্শনী। ২৬ ঘন্টা ধরে চলা এই প্রদর্শনী দেখতে রোববার দিনভর ছিল সাধারণ মানুষের ভিড়। বিদেশিরাও জেনেছেন বঙ্গবন্ধু সম্পর্কে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 15ই আগস্ট দিনটি শোকের হলেও টাইম স্কয়ার যেন পরিণত হয়েছিল শক্তিতে। রোববার দিনভর প্রবাসীদের গন্তব্য ছিল নিউ ইয়র্ক শহরের এই আকর্ষণীয় স্থান। এখানেই বারবার ভেসে উঠেছেন বঙ্গবন্ধু, পরিণত হয়েছেন সাধারণ মানুষের বঙ্গবন্ধু হিসেবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা এই বিলবোর্ডে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। টাইম স্কোয়ারে আজকে বঙ্গবন্ধুকে প্রদর্শিত করে আজকে আমরা মনে করতেছি আজকে বঙ্গবন্ধুকে আমরা জীবিত বঙ্গবন্ধুকে দেখতে পাইতেছি। আমেরিকার মতো জায়গায় বসে এত বড় একটা জিনিস করতে পারলাম, আমাদের বাঙালিরা করতে পারলো, সেটাকে আসলে গর্ব করার মতো একটা জিনিস। টাইম স্কয়ারের ঐতিহাসিক বিলবোর্ডে বঙ্গবন্ধুকে এক নজর দেখতে তরুণ প্রজন্মও আসেন দিনভর। বিদেশিরাও ছিলেন উৎসুক। তারা আরো বেশি জেনেছেন বাংলাদেশ সম্পর্কে, জেনেছেন বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে। আজকে টাইম স্কয়ারে বঙ্গবন্ধুকে অনেক বড় একটা স্ক্রিনে দেখাচ্ছে, এটা আমাদের সবার জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট। It's creative, it's good. It's really nice that you guys came all the way from Bangladesh to New York to celebrate this. উদ্যোক্তা প্রতিষ্ঠান এনওয়াই ড্রিমসের সিইও ফাহিম ফিরোজ জানান, প্রবাসে নতুন প্রজন্ম এবং বিদেশিদের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরাই ছিল তার লক্ষ্য। এতে তিনি সফল হয়েছেন। এদিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান আসেন টাইম স্কয়ারে। তিনি প্রদর্শনী দেখেন। বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর এই আয়োজন কোনোভাবেই রাজনৈতিক ছিল না, হয়ে উঠেছিল সাধারণের অনুষ্ঠান। আর বঙ্গবন্ধুকে এক নজর দেখতে পারিবারিক আবহে সবাই এসেছেন এখানে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আপাতত আর হচ্ছে না গণ টিকাদান ক্যাম্পেইন। সিনোফার্মের যৌথ উৎপাদনে বিকেলে চীনের সঙ্গে চুক্তি। রাজধানীর হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি কমেছে, আরও 187 মৃত্যু। এবং পদ্মা সেতুতে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দুতে ফরিদপুরের ভাঙা জংশন, দুই প্রান্তে রেলের অগ্রগতি 81%। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।